কথাটুকু শুনে নার্জিন বেগম ঘাড় ঘুরিয়ে চিন্তিত স্বরে বললেন, তাহলে তুমিও নির্জনের সঙ্গে চলে যেতে অনেক দূরে। নিশান তার মায়ের দিকে তাকিয়ে সেই সঙ্গেই বলল, আমি নির্জনের সাথে মারা গেলে খুশি হতেন নার্জিন বেগম বড় ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, কখনো শুনেছ সন্তান মারা গেলে মা বাবা খুশি হয়? আর তুমি না নির্জনকে অনেক ভালোবাসতে, তাহলে তোমার চোখের সামনে কি করে এমন হলো? ওকে ধরে রাখতে পারলে না? কথাটুকু বলেই নার্জিন বেগম কেঁদে দিলেন। তারপর আবার একটু থেমে বললেন, রামসা আমাকে কতবার করে বলেছিল নির্জনকে যেন আমি না যেতে দেই। মেয়েটার কথা যদি একটু শুনতাম তাহলে হয়তোবা এমন কিছু হতো না। আমার ছেলেটাও আজকে হয়তোবা থাকতো আমার কাছে। ইস, এত বড় ভুল করলাম কি করে। নির্জন নিজের মায়ের সঙ্গে আর কথা বলতেই পারলো না। অনেক সময় অতিবাহিত হবার পরে দু বাপ ছেলেকে নির্জনের মৃতদেহ খাটিয়ে ধরার জন্য ডাক দেওয়া হলো। এটা কি করে করবে? পায়ের ধাপ যেন ওজন সমতুল্য হয়ে উঠেছে। পা তুলে হাঁটা তো মুশকিল। নিজেদেরকে শক্ত করে নিয়ে নির্জনের খাটিয়ে তারা কাঁধে তুলে নিল। তাহের চৌধুরী ডান পাশে ও নিশান বাম পাশে হাঁটতে শুরু করলো। নির্জনকে দাফন করার পরে তারা সবাই বাড়ি ফিরে আসলো। বাড়িটা অন্ধকার হয়ে পড়ে আছে। কারো কোনো দিকে কোনো খেয়াল নেই। রামসা তো নিজেকে ঘরে একা করে ফেলেছে। ঘর থেকে সে একটুও বের হয়নি। রামসার মা আফসা সুলতান ও তনিমা সবসময় তার সঙ্গে আছে। বারবার চেষ্টা করছে সে যেন না কাঁদে। অতিরিক্ত কান্না করলে তার বাচ্চার সমস্যা হতে পারে। এত কান্না করা তার জন্য ঠিক হবে না। কিন্তু রামসার সেই দিকে কোনো কান দিয়ে কথা শোনার সময় নেই যেন। রামসার চোখে মুখে বারবার নির্জনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো ফুটে উঠছে। তার সঙ্গে কান্নার বেগ বাড়ছে। নির্জনকে যখন খাটিয়াতে তুলে নিয়ে যাওয়া হয় তখন রামসা ছুটে তার পিছু পিছু দৌড়ে যেতে শুরু করেছিল। তা দেখে আলী আটকে নেয় তার সঙ্গে তিন্নি ও তাকে জাপটে ধরে আটকে ফেলেছিল। এরপর থেকে যে তাকে একা যেতে হবে। নির্জন যে তার আসল ঠিকানায় চলে গেছে। ওই জায়গায় কেউ কখনো জোড়া বেঁধে হাঁটতে পারে না। এটা হয়তো অবুঝ রামসা জানে না। সবাইকে ওইখানে একের পর একে যেতে হবে। তবে কেউ যাবার পথে সাথ দিতে পারবে না যে। বাড়ির মধ্যে অর্ধেক ভিড় কমে যেতে শুরু করে। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে আত্মীয় স্বজন যেতে শুরু করে তাদের নিজ গৃহে। বাড়িতে শুধু রয়ে যায় আফসা সুলতান ও তানিয়া খালা, তার সঙ্গে অচেনা একটা মানুষ যার সাথে কিনা এই বাড়ির কারোর কোনো রক্তের সম্পর্ক নেই। তবুও কেমন সবসময় মানুষটি বাড়ির লোকজনদের পাশে আছে। হ্যাঁ, অচেনা সে আলী ভাই, যে দুর্ঘটনার শুরু ও শেষ অবধি তাদের সঙ্গ দিয়ে চলেছে। রাতের অন্ধকারে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। আলী ভাইকে গেস্ট রুমে থাকতে দেওয়া হয়েছে। মেহের, আফসা সুলতান ও তনিমা সবাই রামসার সঙ্গে রামসার ঘরে আছে। সবার তো ভয় হচ্ছে এই মেয়ে উল্টাপাল্টা কিছু করে না বসে। তাই তো তার ঘরে সবাই বাসা বেঁধেছে আজ। এত রাত হওয়ার পরও রামসার চোখে কোনো ঘুম নেই। নির্জনের সাদা রঙের টি শার্টে বুকে জড়িয়ে ধরে এক মনে অন্যদিকে তাকিয়ে আছে সে। কে যে কখন কি বলছে তা রামসার কান অবধি পৌঁছাতে পারছে না যেন। চাতক পাখির মতো তাকিয়ে থাকা চোখ জোড়া দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ছে। মনের মধ্যে কত যন্ত্রণা হচ্ছে। এটা হয়তো বা কারো নজরই পড়বে না। মনের কষ্টগুলো কি আর মানুষ বুঝে? অনেক রাত হবার কারণে সবাই ঘুমিয়ে পড়ে। মেহের এপাশ ওপাশ করে ঘুম চোখে আনতে পারছে না যেন। বারবার সে নিজের বোনের দিকে তাকিয়ে দেখছে। একইভাবে ৩-৪ ঘন্টা ধরে বসে আছে। একভাবে একদিকে সে তাকিয়ে আছে। তা দেখে মেহের বোনের কাছে গিয়ে বলল, আপু ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। এমন করলে বাচ্চার সমস্যা হবে। কথাটুকু বলেও যখন মেহের কোনো সাড়া পেল না, ঠিক তখন সে নিজেই রামসাকে বিছানায় বালিশ ঠিক করে শরীর এলিয়ে দিয়ে শুয়ে দিল। আজকে নিজের বোনকে বুঝিয়ে বলার মতো কোনো ভাষা সে খুঁজেই পাচ্ছে না। তাই সেও বোনের মাথা হাতে বুলিয়ে দিতে দিতে তাকিয়ে থাকলো। একটু সময় যেতেই কে যেন দরজা টোকা দিতে শুরু করলো। মেয়ের পাশ থেকে নিজের ওড়না বুকে জড়িয়ে দরজা খুলে দিল। ঘরের দরজা খুলতেই দেখলো নিশান দাঁড়িয়ে আছে। মেহের তখন নিশানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, কিছু বলবেন? নিশান মেহেরের দিকে তাকিয়ে চোখ মুখ নামিয়ে উদাস গলায় বলল, আমার সঙ্গে একটু বাইরে হাঁটতে যাবে? আমার দম বন্ধ লাগছে ঘরে।
মেহের ঘরের ভিতরে পিছন ফিরে দেখে নিল সবাই ঘুমিয়ে গেছে। আফসার সুলতান রামসার পাশে ঘুমিয়ে আছে। রামসাও তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। নিচে তনিমা ও তানিয়া খালা ঘুমিয়ে আছে। সবাইকে ঘুমিয়ে থাকতে দেখে আর নিষেধ করতে পারলো না মেহের। মাথা নাড়িয়ে দরজা লাগিয়ে দিয়ে নিশানের সঙ্গে বাহিরে গেল সে। একটু হাঁটতে হাঁটতে নিশান মেহের হাত ধরলো। মেহের নিশানের চোখের দিকে তাকিয়ে সেও হাঁটতে শুরু করলো। রাত তখন কমছে কম 1টা বাজে। চারিদিকে গুটগুটে অন্ধকার। বাহিরে দরজায় লাগানো আলো বাড়ির মেন দরজাতেই দেখা দিচ্ছে। সেই সময় নিশান ও মেহের বাড়ির বাইরে বের হতেই দেখলো আলী বসে বসে সিগারেট খাচ্ছে। নিশানকে দেখে হাতে সিগারেটটা ফেলে দিয়ে তরক করে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে বলল, বাহিরে এসেছেন ভাই? তাহলে আমি ঘরে যাই। নিশান তখন আলীর দিকে তাকিয়ে বলল, কেন, তুই থাকলে কি সমস্যা হবে? আলী তখন বলল, সমস্যা কেন হবে? আমার মনে হয় এখন আমার যাওয়া উচিত, অনেক রাত হয়েছে। নিশান আলীকে জিজ্ঞেস করলো, তোর বাড়ি কোথায়? আলী তখন নিশানের সামনে দাঁড়িয়ে বলল, আগারগাঁও ভাই। এয়ারপোর্টের সামনে কি করছিলি তখন? নিশানের কথায় আলী তখন বলল, আমার একটা বোন আছে, অনেক দূর অবধি পড়াশোনা করানোর ইচ্ছা আমার। ওকে কানাডায় পাঠিয়ে দিয়েছি আমি কাল। তারপর ফিরে আসতে আপনাদের এমন দুর্ঘটনার সম্মুখীন হই আমি। ওইখানে দাঁড়িয়ে থেকে আমার মনে রাগ ওঠে। মানুষ কতটা স্বার্থপর হলে আরেকটা মানুষের অসহায় দৃশ্য চেয়ে চেয়ে দেখে। আমার রাগ লাগার সঙ্গে অনেক খারাপও লেগেছিল। আমি অ্যাম্বুলেন্সে ফোন করে আসতে বলি। আমার মা বাবা এমন অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের ভাই বোনের চোখের সামনে। তাই খুব ভালো করে আপনাদের দিকটা আমি বুঝতে পারি। আলীর এমন কথা শুনে মেহের বলল, এখন কি একা থাকেন ভাই? আলী তখন বলল, একা তো থাকি না, বোনের সঙ্গে থাকতাম। এখন বোন বিদেশে আছে, এখন একা একা থাকতে হবে আমাকে। নিশান আলীর কাঁধে চাপড়ে দিয়ে বলল, নিজেকে কখনোই একা ভাববি না, আমরা তো আছি। নিশানের কথা স্বাভাবিক আসলো। ভাইকে মিশে যে সে হারে হারে করছে তা বুঝতে বাকি নেই আলী ও মেহের এর। আলী নিজেও নিশানের হাত ধরে বলল, হ্যাঁ, আপনি আমার বড় ভাইয়া না? একটু নীরবতার পর ঠিক করে হেসে আলী বলল, তাহলে ভাই এখন আসি, খুব ঘুম চলে আসলো আমার। যদিও প্রতি রাতে এমন ঘুম আসে না, তবে আমার মনে হয় আজকে ঘুম পাড়াটা জরুরি। মেহের নিশান একে অপরের দিকে তাকিয়ে তারপর আলীকে যেতে সম্মতি দিল। আলী মৃদু হেসে বাড়ির ভিতরে ঢুকলো। আলী যেতে নিশান আর মেহের হাঁটতে শুরু করলো আশেপাশে। কারো মুখে তেমন একটা কথা ছিল না, যে যার মতোই হাঁটছে। মেহের অবশ্য কয়বার নিশানের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলো, কিন্তু কিছু সে বলতেই পারলো না। অনেক সময় হাঁটার পর মেহের পায়ে কি যেন একটা বেঁধে যেতে মেহের ব্যথা ইস করে উঠলো। তা শুনে নিশান মেহেরের পায়ের দিকে বসে কোনো কথা ছাড়াই পা দেখার চেষ্টা করলো নিজের ফোন এর আলোর সাহায্যে। মেহের তখন বলল, এটা কি করছেন? আমার পায়ে কেন হাত দিচ্ছেন আপনি? নিশান তখন বলল, কেন, পায়ে হাত দেওয়া যাবে না? আর আমি বুঝি না, কখনো মাথা কেটে ফেলো, কখনো পা। নিজেকে কি কোনো সিনেমার নায়িকা ভাবো নাকি? তুমি এমন করবে আর আমি তোমাকে কোলে উঠিয়ে নিব এই জন্য? দেখো মেরি জান, আমার শরীর ভীষণ খারাপ, এই মুহূর্তে এমন কিছু আশাও করবে আমার কাছ থেকে তুমি? এই কথাটুকু শুনে মেহের মুখ ভার করে বলল, কখনো কি কিছু আশা করেছি আপনার কাছ থেকে? নিশান মেহেরের পায়ের কাঁটা বের করে দিল। তারপর সে বলল, কেন আশা করো না তুমি? মেহের তখন বলল, এমন কোনো আশা করার মতো সম্পর্ক কি কখনো আমাদের মধ্যে তৈরি হয়েছিল? নিশান তখন মেহেরের দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক বলছো। শুধু আমি তো তোমাদের একতরফা ভালোবেসে যাই, আর তোমরা সেই ভালোবাসার নাম দাও জোর জবরদস্তি। আচ্ছা, কখনো কি ভালোবাসা চোখে তাকিয়ে দেখেছো মেরি জান? শুধু তুমি নয়, বাড়ির প্রতিটি মানুষ কি আমাকে দেখেছে সেইভাবে? মেহের আর কোনো উত্তর দিতে পারলো না। নিশানের দিকে চুপ করে তাকিয়ে রইল সে। আসলেই তো ভালোবাসার দৃষ্টিতে তো সে কখনোই তাকে দেখেনি। নিশান উঠে দাঁড়ালো, তা দেখে মেহের হাঁটার চেষ্টা করলো, কিন্তু ব্যথা পারলো না। ক্লান্ত শরীর আর ভিতরে অশান্তি ভরা মন নিয়ে মেহেরের দিকে তাকিয়ে তাকে কোলে উঠিয়ে নিজেদের ঘরের দিকে গেল নিশান। প্রতিটি দিন যে কত কষ্টে কাটে তার নির্জন মারা না গেলে হয়তো বুঝতেই পারতো না রামসা। মেয়েটা সবার সাথে কথা বলা বন্ধ করে ফেলেছে। এত কষ্টের মাঝে 2টা দিন পার হয়ে গেছে তাদের।
আলী ভাই নিজের বাড়িতে ফিরে গেছেন। মাঝে মধ্যে নিশানের সঙ্গে কথা ও দেখা সাক্ষাৎ হয়, তাও বাড়ির বাইরে। আর কখনো বাড়িতে আসেনি আলী ভাই। তাহের চৌধুরী তো অনেকবার করে বলেছে সে এই বাড়ির ছেলের মতোই, মন চাইলে একটু এসে যেন ঘুরে যায়, তাদের খুব ভালো লাগবে। তাহের চৌধুরীর কথা হেসে দেয় শুধু আলী। ওইদিকে মেয়েদের সঙ্গে দুদিন কাটানোর পর আজকে বিকেলের দিকে আফসার সুলতান নিজের বাড়িতে ফিরে যান আর বলেও যান যে বাড়িতে সবকিছু সামলে আবার নয় একদিন এসে ঘুরে যাবেন তিনি। তানিয়া খালা চলে যায়। তিনি তো শ্বশুরবাড়িতে ফিরতে চাইছিল না। সারাক্ষণ ছোট ভাইয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সবার কাছে খুলে বলতো আর কান্নাকাটি করতো সে। এই সব কিছু দেখে মুজাহিদ এক প্রকার জোর করে নিয়ে যায় বাড়ি থেকে তাকে। বাড়িতে আবারও আগের সদস্যরাই রয়ে যায়, শুধু থাকে না নির্জন। এই একটা মানুষের জন্য পুরো বাড়ি যেন মরে গেছে। কেউ স্বাভাবিকভাবে চলতেই পারে না, কারো সঙ্গে কারো ঠিকমতো কথা হয় না। পরশু একদিন থেকে বাড়িতে কোনো চুলা জ্বলেনি, সবার পেটে একটু ভাতের দানাও যায়নি। রামসাকে অনেক চেষ্টা করে নরম খাবার খাওয়ানো গেলেও যেন ভিতরে চিন্তা নিয়ে সেও মৃত হয়ে গেছে। একদিন দুপুরে তো নাজিন বেগম রামসার উপর অনেক রেগে উঠে, রাগের বশে মুখ দিয়ে বলেই ফেলে, ছেলেটা খেয়েছো আমার, এখন কি নাতিকেও খাবে? নিজের যত্ন নাও, অন্তত আমার ছেলে সন্তানের জন্য নাও তুমি। এই কথাটুকু রামসা যেন শুনতে পেল না। নাজিন বেগম হতাশ হয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল অন্যদিকে। আজকে সকালে সবকিছু পরিষ্কার করে মেহের রান্না বসিয়ে দিয়েছে। গুলারা বেগম সামনে সোফায় বসে থেকে মেহেরকে উদ্দেশ্য করে বলল, আল্লাহর চোখে কি আমি পড়লাম না রে? আমার তো অনেক বয়স হচ্ছে, আমাকে আগে উঠাতো, আমার ছোট নাতি কেউ নয়, আমার বাকি আয়ুগুলো দান করতো তাকে। মেহের রাইস কুকারে ভাত বসিয়ে দাদি গুলারা বেগমের পাশে বসে সবজি কাটতে কাটতে বলল, দাদি, আল্লাহ তোমাকে কম ভালোবাসেন তাই নেননি, আর নিজন ভাইকে আল্লাহ অনেক ভালোবাসেন, এই জন্য এই পাপের দুনিয়া থেকে তাকে তাড়াতাড়ি নিয়েছেন। এখন তো আমাদের উচিত আল্লাহর কাছে বেশি বেশি নির্জন ভাইয়ের জন্য দোয়া করা, তাই না? আজকে আরও একবার দাদিকে ছোট বাচ্চাদের মতো কাঁদতে দেখলো মেহের, তবে সান্ত্বনা সে দিল না। অনেক সময় কাঁদার পর দাদি পাশ থেকে কোরআন উঠিয়ে নিয়ে পড়তে শুরু করলো। মেহের সব কাজ শেষ করে রামসার ঘরের দিকে পা বাড়ালো। খাবার সে থালা সাজিয়ে নিয়ে যাচ্ছে। আগে রামসাকে খাবার খাওয়ানোর পর পরিবারের বাকি সদস্যদের খাওয়াবে সে। ঘরে ঢুকে দেখলো রামসা নির্জনের ছবির উপর নিজের হাতের আঙুল নাড়িয়ে দিচ্ছে বারবার। রামসা মেহের দিকে না তাকিয়ে বলল, খাবার নিয়ে এসেছিস তাই না? মেহের তখন শুধু হুম বলে জবাব দিল। রামসা মেহেরের দিকে তাকিয়ে বলল, আমি এই খাবার খেতে চাই, কিন্তু আমার তো খিদেই পায় না মেহের, কি করে এই খাবারগুলো আমি খাবো বলতো? মেহের রামসার কাছে গিয়ে রামসার ডান হাত তার নিচের পেটের উপর ধরে বলল, আপু, তুমি তোমার জন্য খাবার খেও না, এই বাচ্চাটার জন্য খাও। তুমি যাকে পুরনো কাপড়ের মধ্যে ছবির মধ্যে খোঁজাখুঁজি করছো তাকে তুমি পাবে না ঠিকই, কিন্তু তার অস্তিত্ব তুমি তোমার পেটে রেখেছো। বাচ্চার আশা যে তুমি ছেড়ে দিয়েছো তা আমি খুব ভালো করেই জানি। তুমি তোমার জন্য বেঁচে থাকবে না নয়, তুমি এই বাচ্চাটার জন্য পৃথিবী দেখবে, পারবে না আপু? তুমি এখন একজন মা হবার চেষ্টা করো, নিজেকেও অনেক শক্ত করো, অনেক, এতটাই শক্ত হবে যে তোমাকে সহজে কেউ কখনো ভেঙে ফেলতে পারবে না। রামসার মেহেরের কথা শুনে মুখে মৃদু হাসি নিয়ে বলল, মেহের, আমি অনেক শক্ত হবার চেষ্টা করি, কিন্তু পারি না, আমি বারবার ভেঙে পড়ি। একটা কথা রাখবি মেহের? মেহের রামসার হাত ধরে বলল, কেমন কথা আপু? রামসা তখনই বলল, দেখ না মেহের, আমি আসলে তোর বোন হতে পারি না। আমার জন্য তুই নিজের শখ স্বপ্ন বিসর্জন দিয়ে নির্জনের বড় ভাইকে বিয়ে করলি, এখন আবার বাচ্চার দায়িত্ব তোকে নিতে হবে। রামসার কথা শুনে মেহের দুই চোখের ভুরু কুঁচকে আসলো। সে বলল, কি হয়েছে আপু, এমন কথা কেন বলছিস? আর আমি কেন তোর বাচ্চার খেয়াল রাখবো? তুই তো ওর মা, আমি তো খালা, আমার থেকে তোকে বেশি দরকার ওর কাছে। আর আমি তো কখনো তোকে অভিযোগ করে বলিনি আমার সঙ্গে অন্যায় করে ফেলেছিস তুই। হ্যাঁ, রাগের মাথায় আগেও অনেক কথা শুনিয়েছি আমি তোকে, তার জন্য তুই কি আমার উপর রেগে আছিস আপু? রামসা মেহেরের দিকে তাকিয়ে বলল, আরে না পাগল, আমার কেন জানি মনে হয় নির্জন আমাকে ডাকছে, আমিও যদি নির্জনের কাছে যেতে পারতাম। রামসার মুখে এমন কথা শুনে মেহেরের রাগী কণ্ঠে বলল, তুই মারা যাওয়ার কথা বলছিস, এই কথা তুই কোনো সময় বলবি না, আমি কখনো তোর সন্তানের দায়িত্ব নেব না।
আমার তো টেকা পড়ে নাই বুঝলি, তাই ভালোই ভালোই বলছি, এইসব কথা তুই তোর মাথা থেকে ঝেড়ে ফেল। মেহের কথা শেষে করতে রামসা মেহেরকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, আমার কিছু ভালো লাগছে না মেহের, কিছু না। গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।